নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল আপডেটস নিয়ে। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের এবারের আইপিএল অকশনটা হতে চলেছে, কারণ সেই দুটো টিম সব থেকে বেশি টাকা নিয়ে আইপিএল অকশনে যাচ্ছে। এবং এই দুটো টিমের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলকে রিলিজ করা বা রাসেলের কোচ হয়ে যাওয়া, পুরো ব্যাপারটা কি হয়েছে সেটার সম্বন্ধে একটা ক্ল্যারিটি কিন্তু আসছে। এবং সেই স্টোরিটা তোমাদেরকে জানাচ্ছি যে পুরো অকশন থেকে ব্যাপারটা কি হয়েছে। কারণ এই সিদ্ধান্তগুলো লাস্ট মোমেন্ট সিদ্ধান্ত। তোমরা যারা জানো, আমাদের চ্যানেল ফলো করেছো, কোন কোন প্লেয়ারদের কে আর রিলিজ করতে পারে সেই লিস্ট আমরা আগেই বানিয়েছিলাম। চেন্নাই সুপার কিংস কোন কোন প্লেয়ারদের রিলিজ করতে পারে সেই লিস্টটা আমরা বানিয়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম চেন্নাই মোটামুটি ওই 25 থেকে 30 কোটির মতো একটা অ্যামাউন্ট নিয়ে আইপিএল অকশনে যেতে পারে, আর কলকাতা 45 কোটি নিয়ে আইপিএল অকশনে যেতে পারে। চেন্নাই মাথিসা পাথিরানাকে রিলিজ করতে পারে বা কলকাতা আন্দ্রে রাসেলকে রিলিজ করতে পারে। এগুলো অকশনের একদিন আগে পর্যন্ত খবর কিন্তু ছিল না, একদম লাস্ট মোমেন্টে খবরগুলো বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি পুরো সিদ্ধান্তগুলোই হয়েছে লাস্ট মোমেন্টে, এবং একটা রিলিজ আর একটা রিলিজের সঙ্গে কিন্তু কানেক্টেড। তো পুরো স্টোরিটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স এবং আন্দ্রে রাসেলের মধ্যে কিন্তু ওই রিটেনশনের আগে সেই আলোচনাটা চলেনি, কে আর রাসেলকে ছাড়তে পারে সেই নিয়ে কিন্তু আলোচনাও হয়নি। এবং কলকাতা অলমোস্ট কিন্তু রাসেলকে রিটেন করতে যাচ্ছিল। কলকাতার লক্ষ্য ছিল ক্লিয়ার যে আমাদের একটা ক্যাম গ্রিন টাইপের প্লেয়ার লাগবে বা আমাদের জেমি স্মিথ টাইপের একটা প্লেয়ার লাগবে, যেই প্লেয়ারগুলো এসে আমাদের টিমের মধ্যে শক্তি বাড়াতে পারে। আমাদের টিমের যেটা একটা প্রবলেম ছিল গত বছর, ব্যাটিংয়ের প্রবলেম, সেটা সলভ করতে পারে। সেই টার্গেট নিয়ে কিন্তু কলকাতা যাচ্ছিল। এবং কলকাতা এটা ভেবেছিল যে আমরা সব থেকে বেশি টাকা নিয়ে যাচ্ছি, আমরা অকশনটাকে ডিকটেট করব। সেখানে যদি আমরা চাই যে আমাদের ক্যামেরন গ্রিনকে চাই, তো যেন আমরা নিয়েই থাকতে পারি, অন্য কোনো টিম যেন আমাদেরকে না আটকাতে পারে, সেই প্ল্যানিং কলকাতার ছিল। এবং সেন ওয়াটসনের মতো কোচকে অ্যাপয়েন্ট করা বা সেইগুলো সেই প্ল্যানিংয়ের সঙ্গে যুক্ত। ওয়াটসনেরও রেকমেন্ড ক্যামেরন গ্রিন, এবং সেটা আমরা অকশনে দেখতেও পাবো। কলকাতা নাইট রাইডার্স গ্রিনের ওপর যে ইন্টারেস্ট দেখাবে সেইটা। কিন্তু সেখানেই প্রবলেমটা কোথায় হয়, সেটা হচ্ছে সিএসকে যখন মাথিসা পাথিরানাকে রিলিজ করে, সেই জায়গাতে কিন্তু কেকেআরের প্ল্যানিংয়ে কিছুটা আঘাত লাগে। এবং লাস্ট অব্দি সেটা গিয়ে কোথাও না কোথাও আন্দ্রে রাসেলের রিলিজটা ট্রিগার করে, যেটা একদম ডেডলাইন ডেতে কলকাতা নাইট রাইডার্স সিদ্ধান্তটা নিয়েছে। এবার কি তাহলে কলকাতা নাইট রাইডার্স পাথিরানাকে নেবে বলেই রাসেলকে ছেড়েছে? ব্যাপারটা সেরকম না। পাথিরানার উপর কলকাতার ইন্টারেস্ট আছে, এবং তার জন্য কলকাতা একটা সময় অবধি বিড হয়তো করবে, সেটাও আমরা অকশনে দেখতে পাবো। বাট মেবি সেটা যদি বিডটা কিছুটা হাতের বাইরে চলে যায়, সিএসকে যদি আবার পাথিরানাকে ফেরানোর জন্য দেখে, সেই জায়গাতে হয়তো কলকাতা অল আউট হয়তো যাবে না। যদিও এখানে আর একটা বিষয় কিন্তু দেখার থাকছে, আইএল টি20 লিগ শুরু হতে চলেছে, যেখানে আমরা আবুধাবি নাইট রাইডার্সকেও দেখতে পাবো। আর সেই লিগে কিন্তু টিম সাউদি খেলছে, আর শুধু খেলছে না, শারজা ওয়ারিয়র্সকে নেতৃত্বও দিচ্ছে। ইভেন প্রথম ম্যাচ শারজা ওয়ারিয়র্স ভার্সেস আবুধাবি নাইট রাইডার্সের আছে, যেখানে আমরা কেকেআরের দুই কোচকে একে অপরের এগেনস্টে খেলতে দেখবো। একদিকে টিম সাউদি, উল্টো দিকে আন্দ্রে রাসেল। যাই হোক, সেখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে সেই টিম সাউদির দলে কিন্তু রিসেন্টলি যুক্ত হয়েছে মাথিসা পাথিরানা। মানে টিম সাউদির আন্ডারে কিন্তু আমরা মাথিসা পাথিরানাকে খেলতে দেখবো। ডোয়েন ব্রাভো মাথিসা পাথিরানাকে কতটা হাইলি রেট করে সেটাও আমরা জানি। ইভেন লাস্টবার যখন মাথিসা পাথিরানার সামনে ডোয়েন ব্রাভো গিয়েছিল, তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছিল, মানে মজা করে। তো সেই জায়গাতে টিম সাউদির টিমে খেলছে, ব্রাভো তাকে হাইলি রেট করে। সেখানে পাথিরানার উপর যে কেকেআরের ইন্টারেস্ট থাকবে সেটা নর্মাল ব্যাপার। বাট ব্যাপারটা হচ্ছে, যদি কলকাতা একদম শুরুতে ক্যাম গ্রিনের মতো একটা প্লেয়ারকে নেয় এবং বড় টাকায় নেয়, সেই জায়গাতে কলকাতা আর চেন্নাই সমান জায়গাতে চলে আসবে। সেখানে আর কলকাতার সেই ব্যাপারটা থাকবে না। চেন্নাই যদি পুরোপুরি ফাইট করে, তারাও আবার পাথিরানাকে ফেরাতে পারবে। কিন্তু দেখার যে চেন্নাই যখন 13 কোটিতে পাথিরানাকে রিলিজ করে দিয়েছে, তার বেশি যদি দাম চলে যায়, তারা কি পাথিরানাকে সেক্ষেত্রে ফেরাবে, সেই দিকে নজর থাকবে। কিন্তু কথাটা হচ্ছে যে পাথিরানার সঙ্গে রাসেলের রিলিজটা কোন দিক থেকে কানেক্টেড, সেটা হচ্ছে যখন চেন্নাই পাথিরানাকে রিলিজ করলো, সেই সময় কেকেআর দেখলো যে অলমোস্ট আমাদের ব্যালেন্স এবং চেন্নাইয়ের ব্যালেন্স কিন্তু সমান হয়ে যাচ্ছে, এবং চেন্নাইয়ের কাছে কিন্তু ভরাট করার মতো জায়গা কম। সেই তুলনায় কলকাতা নাইট রাইডার্স দলের সমস্যা বেশি, কেকেআরকে আরও বেশি জায়গাতে ফিল আপ করতে হবে। সেই জিনিসটা কলকাতা নাইট রাইডার্স তখন বুঝতে পারে, এবং তখন তারা এটাও বুঝতে পারে যে ক্যাম গ্রিনের মতো একটা জেনারেশনাল ট্যালেন্ট সে অকশনে হয়তো অ্যাভেলেবেল থাকবে, বাট সেখানে সিএসকে আমাদের থেকে ফেভারিট হয়ে যাচ্ছে তাকে নেবার ব্যাপারে। সেখানেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স লাস্ট মোমেন্টে রাসেলকে ছাড়ার সিদ্ধান্তটা নেয়। এবার রাসেলের যে পারফরমেন্স, সেটা র্যাডারের আন্ডারে ছিলই, কারণ রাসেল সেইভাবে খেলতে পারছিল না, তার ব্যাট থেকে সেই ঝড় আমরা দেখতে পাচ্ছিলাম না। বরং শেষ কয়েক বছরে রাসেলের ব্যাটের থেকে বল হাতে রাসেল বেটার করছিল। কিন্তু সেই সময় কলকাতা নাইট রাইডার্স এই
এই সিদ্ধান্তটা নেয় কেন? কারণ রাসেল অবশ্যই কলকাতা নাইট রাইডার্স দলে ছিল 12 কোটি টাকায়, বাট রাসেলের জন্য কেকেআরের পার্টস থেকে কাটছিল 18 কোটি। সেখানে রাসেলকে রিলিজ করা মানে কলকাতা নাইট রাইডার্স এই 18 কোটি টাকাটাকে ফ্রি করতে পারবে, যেটা নিয়ে কলকাতা আবার সেই ডিকটেট করার পজিশনে চলে যাবে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে 64 কোটি টাকা নিয়ে অলমোস্ট কেকেআর অকশনে যাচ্ছে। সেটাই কিন্তু একটা মেন রিজন কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেলকে রিলিজ করে। রাসেলকে রিলিজ করার ব্যাপারটা তোমার মেগা অকশনের আগেও আলোচনা হয়েছিল এবং সেই সময় লাস্ট অব্দি কেকেআর রাসেলকে রিটেন করে। তবে রাসেলকে কেন 18 কোটি স্লটে রিটেন করেছিল 12 কোটি টাকা দিয়ে? এটাই কারণ যে কোনো একটা সময় যদি রাসেলকে রিলিজ করার হয় মানে বাকি রিঙ্কু, রমনদীপ, হর্ষিত, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী তাদের থেকে রাসেলকে রিলিজ করে দেওয়ার চান্সটা কেকেআরের সবসময় বেশি ছিল। সেই কারণেই কিন্তু একটা 18 কোটি স্লটে কেকেআর রাসেলকে রিটেন করে রেখেছিল যে যখন আমরা রাসেলকে ছাড়বো যেন 18 কোটি টাকাটা আমাদের পার্সে অ্যাড হয়, আমরা টিমটাকে আরও ভালো বানাতে পারি। তো সেই কারণেই যাতে কলকাতা নাইট রাইডার্স এই অকশনটাকে ডিকটেট করতে পারে, অকশনে যেটা আমাদের পছন্দ সেটাকে আমরা নেবই, সেই ব্যাপারটা যেন কলকাতা করতে পারে, সেই কারণেই কিন্তু আন্দ্রে রাসেলকে লাস্ট মোমেন্টে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে। এটা কিন্তু পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল না, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এবার ব্যাপার হচ্ছে যখন কলকাতা রাসেলকে রিলিজ করলো, ব্যাপারটা দুই পক্ষের মধ্যে তখনও সমঝোতাটা হয়নি, কারণ রাসেল সেটা এক্সপেক্ট হয়তো করছিল না লাস্ট মোমেন্ট অবধি। রাসেল ভেবেছিল যে কেকেআর রিটেন করে রাখবে, কিন্তু সেখানেই যে ব্যাপারটা হয় রাসেলকে রিলিজ করা হয় এবং দেন রাসেলের কাছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজের অফার আছে, যার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের যে আগের অ্যানালিস্ট ছিল এআর শ্রীকান্ত, সে আন্দ্রে রাসেলের সঙ্গে যোগাযোগ করে এবং রাসেলকে বলে যে তোমাকে আমরা নিতে আগ্রহী। তো সেই অ্যাসিওরেন্সটা এআর শ্রীকান্ত রাসেলকে দেয় এবং সেখানে তোমার এআর শ্রীকান্ত বেশ কিছু স্টোরিও দিচ্ছিল যেখানে মনে হচ্ছিল যে রাসেলকেই ইঙ্গিত করে দিচ্ছে। তবে সেখানেই কলকাতা নাইট রাইডার্স আবার রাসেলের সঙ্গে কথাবার্তা বলে এবং রাসেল কিন্তু ক্ল্যারিটি চেয়েছিল। রাসেলের ব্যাপারটা এটাই ছিল যে আমি কেকেআরের প্রতি লয়াল থাকবো, আমার জন্য কলকাতা অনেক কিছু করেছে এবং সেখানে আমি যদি কেকেআরকে কিছু দিতে পারি আমি চেষ্টা করব, কিন্তু কেকেআর কি চাইছে সেটা রাসেল ক্ল্যারিটি চাইছিল। যেখানে রাসেল বলেওছে যে আমি অন্য আইপিএল টিমের জার্সিতে নিজেকে দেখছিলাম এবং নিজেকেই কীরকম অদ্ভুত লাগছিল, সেই কারণে রাসেল ক্ল্যারিটি চেয়েছিল এবং কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের তরফ থেকে একদম লাস্ট মোমেন্টে গিয়ে সেই ক্ল্যারিটিটা আসে। কালকে ছিল মানে 31শে নভেম্বর ছিল কিন্তু আইপিএল অকশনের জন্য প্লেয়ার রেজিস্টার করার লাস্ট ডেট, এবং সেই দিনে কিন্তু আমরা দেখলাম যে কেকেআরের তরফ থেকে কিন্তু সেই অ্যানাউন্সমেন্টটা এলো। তো সেখানে কিন্তু তার 1-2 দিনের মধ্যেই রাসেলের কাছে সেই প্রস্তাবটা গিয়েছিল এবং রাসেল সেটা খুশি খুশি মেনে নিয়েছে। সে আর আইপিএল অকশনে রেজিস্টার করেনি এবং সেটা কিন্তু সিএসকের মতো টিমের প্ল্যানিংয়ে ধাক্কা দিয়েছে, তারা কিন্তু রাসেলকে নিয়ে প্ল্যানিং করছিল, এটা একটা দেখার বিষয় কিন্তু থাকবে। আর বাকি প্লেয়ার রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কালকে ছিল, হয়ে গিয়েছে। এবার আইপিএল যখন রিলিজ করবে আমাদের সামনে সেই লিস্টটা আসবে যে কোন কোন প্লেয়ার রেজিস্টার করেছে। জোস ইংলিশের মতো প্লেয়ারের দিকে নজর থাকবে, সে রেজিস্টার করেছে কিনা। ক্রিকবাজ যেটা জানাচ্ছে সেটা হচ্ছে জোস ইংলিশের কিন্তু তোমার সামারে বিয়ে আছে, সে বিয়ে করতে চলেছে, সেই কারণে হয়তো বেশ কিছুটা সময় সে অ্যাভেলেবেল থাকবে না। সেখানে সে যদি নাম রেজিস্টার করে তার উপর কীরকম ফ্র্যাঞ্চাইজিরা ইন্টারেস্ট দেখাবে সেই দিকে নজর থাকবে। তবে যেটা আমি আগেও বলেছি যে জোস ইংলিশ যদি অর্ধেক সিজনে অ্যাভেলেবেল থাকে বেশ কিছু টিমের জন্য সে কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাসেট হতে পারে, সেই ব্যাপারটার দিকেও আমাদের নজর থাকবে যখন আইপিএল অফিসিয়ালি প্লেয়ারদের লিস্টটা রিলিজ করবে। তারপর মানে ধরো প্লেয়াররা রেজিস্ট্রেশন করে নিয়েছে, এবার ফ্র্যাঞ্চাইজিরা তাদের লিস্ট দেবে কোন কোন প্লেয়ারকে তারা চায়, সেই একটা বড় লিস্ট ফ্র্যাঞ্চাইজিরা দেয় এবং অনেক প্লেয়ার তো রেজিস্টার করে যারা কোনো ফ্র্যাঞ্চাইজিরই প্ল্যানিংয়ে থাকে না, সেই প্লেয়ারগুলোকে দেন বাদ দিয়ে বাকি প্লেয়ারদের নাম আমাদের সামনে আসে। এবার তাদেরকে নিয়ে অকশন হয়, তাদের মধ্যে অনেকে আনসোল্ড যায়, সেইভাবে হয় আর কি আইপিএল অকশনটা। তো ফ্র্যাঞ্চাইজিরা লিস্ট জমা দিলে তারপর আমাদের কাছে অফিসিয়াল লিস্টটাও চলে আসবে, কারা কারা রেজিস্টার করেছে, কারা কারা আইপিএলে থাকছে সেই লিস্টটা। বাকি তোমরা জানিও তোমাদের কি মতামত এই যে রাসেলকে রিলিজ করা লাস্ট মোমেন্টে, দেন রাসেলের কেকেআরে থেকে যাওয়া, পাথিরানা এবং রাসেল তাদের যে রিলিজের এই কানেকশনটা, সেই সব নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।